ত্রিকোণ প্রেমের কথা শুনেছেন, ত্রিকোণ জটের কথা শুনেছেন, না শোনেননি? আজকে বলবো ত্রিকোণ জটের কথা। বঙ্গ বিজেপি ত্রিকোণ জটে কিন্তু জটিল হয়ে পড়েছে। একদিকে শ্রমিক ভট্টাচার্য, একদিকে শুভেন্দু অধিকারী, আর একদিকে দিলীপ ঘোষ। এই তিন মাথা যতক্ষণ না এক হচ্ছে ততক্ষণ বঙ্গ বিজেপির 1 ইঞ্চি এগোনোর আর ক্ষমতা নেই। যতই অমিত শাহ আসুন, যতই নরেন্দ্র মোদী আসুন, যতই এসআইআর হোক, যতই আরএসএস তাদের গোপনে গোপনে কাজ শুরু করুক, কিন্তু এই তিন মাথাকে এক না করলে বিজেপির পক্ষে এই সামনের নির্বাচনে 50টা আসনও পাওয়া কিন্তু সম্ভব হবে না। বিরোধী দলের যে তকমা, সেই তকমাও তারা পাবে কিনা এই নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছে। কারণ বিজেপির যে আভ্যন্তরীণ কোন্দল, যে কোন্দল শুরু হয়েছিল একদম মানে রাজ্য স্তর থেকে, সেই কোন্দল কিন্তু এখন বুথ স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছে। যেখানে যেখানে বিজেপির সংগঠন আছে সেখানে তিনটে মানে প্যারালালি চলছে গোষ্ঠী, তিনটে গোষ্ঠী আছে। এক দিলীপ গোষ্ঠী, এক শুভেন্দু গোষ্ঠী, আর এক হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের গোষ্ঠী। এই তিন গোষ্ঠী কিন্তু সমস্ত বুথে মানে বিদ্যমান, তারা সমস্ত বুথে আছে এবং সমস্ত বুথে একে অপরকে কি করে ছোট করা যায়, একে অপরের পা ধরে কিভাবে টেনে নামানো যায়, সেই প্রচেষ্টাতেই ব্যস্ত। দিলীপ ঘোষ নিঃসন্দেহে বিজেপির সবচেয়ে সফলতম বঙ্গ সভাপতি, এর মধ্যে কোনো ভুল নেই। দিলীপ ঘোষকে যেভাবে অপমান করা হয়েছে, অপমান করে একরকম কর্নার করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আদি বিজেপির মানুষেরা ভালোভাবে নেননি। আর তাছাড়া দিলীপ ঘোষ আরএসএস করা লোক। শুভেন্দু অধিকারী তার মৌরুষি পাট্টা বজায় রাখতে গিয়ে দিলীপ ঘোষকে একেবারে কর্নার করে দিয়েছিলেন এবং সেই কর্নার করে দেওয়ার পর দিলীপ ঘোষ খানিকটা হতোদ্যম হয়ে বসেও গিয়েছিলেন। তিনি বিবাহ করলেন, সেটা নিয়ে সমস্যা। তিনি জগন্নাথ মন্দিরে গেলেন, মন্দিরে গেলেও বিজেপির সমস্যা হয়, এই প্রথম দেখলাম। শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের বিজেপির নেতা, তিনি বলছেন যে রাজ্য সরকার মন্দির করতে পারে না, রাজ্য সরকার কেন মহাকালের মন্দির করবে। অর্থাৎ মন্দির রাজ্য সরকার করে একটাই কারণে, বা যে কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, সেখানে একটা পর্যটন গড়ে ওঠে, পর্যটন বাড়ে। রাম মন্দির হয়েছে কেন, সেটাও তো সরকারি স্পন্সর্ড। ফলে এইরকম ভাবে মানে বিভিন্ন লোকের বিভিন্ন মত, এই মতগুলোকে একত্রিত করার মতন কোনো নেতৃত্ব পশ্চিমবাংলায় আপাতত নেই। দিল্লি থেকে যারা আসছেন তারা আসছেন, গরম গরম বক্তৃতা দিচ্ছেন, তারা মানে থাকছেন এখানে 5 স্টার 7 স্টার হোটেলে, তারপর তারা চলে যাচ্ছেন, তারপরে আবার যেই কেসি। আজ পর্যন্ত বিজেপি, আজকে দেখুন 2014-তে বিজেপি ক্ষমতায় এসছে, 10-11টা বছর কেটে গেল, তবুও পশ্চিমবাংলার প্রতিটা বুথে তারা একজন করে লোক বার করতে পারলো না। পশ্চিমবঙ্গে প্রায় 90,000 থেকে 1 লক্ষ বুথ হয়েছে এখন। এই 1 লক্ষ বুথে 1 লক্ষ লোক তাদের নেই। তারা এজেন্টই দিতে পারে না বহু জায়গায়, 60% জায়গায় এজেন্ট দেওয়ার জায়গা নেই। তো সেখানে শুধুমাত্র মানুষের সমর্থন উপরে ভরসা করে বা মোদি হাওয়ার উপরে ভরসা করে বিজেপি কতটা এগোতে পারবে। তাছাড়া বিজেপির এই মুহূর্তে সেই মোদি হাওয়াও নেই, সেই জনসমর্থনও নেই। কারণ এই 10 বছর ধরে যা তারা প্রতিশ্রুতি দিয়েছিল, একটা প্রতিশ্রুতিও তারা রাখেনি। মানুষের জন্য তারা কাজ করেনি। তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে আদানি, আম্বানি, এসআর, ভারতী এয়ারটেল, এসব বড় বড় গ্রুপের জন্য কাজ করেছে, সাধারণ মানুষের কাজ কিছু করেননি। ফলে শুভেন্দু অধিকারী যতই প্রতিশ্রুতি দিন যে আমরা ক্ষমতায় এলে 2,500 টাকার লক্ষ্মীর ভান্ডার করে দেবো, আমরা ক্ষমতায় এলে 500 টাকায় গ্যাস দেব, মানুষ বলছে আপনি আগে ত্রিপুরায় দিয়ে দেখান। ত্রিপুরাতেও তো আমাদের বাঙালি ভাই বোনেরা আছেন, সেখানে আগে দিয়ে দেখান। সেখানে তো আপনাদের ডবল ইঞ্জিন সরকার, যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার সেখানে এগুলো করে দেখান। অতএব বুঝতেই পারছেন যে বিজেপির কথার উপরে, মুখের কথায় আর কেউ ভরসা রাখতে পারছে না। তারা যে প্রতিশ্রুতি দিক, মানুষ সেটা গ্রহণ করছে না। স্বয়ং নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন মতুয়াদের নাগরিকত্ব দেবেন, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়ে গিয়েছিলেন সেই প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি রাখতে পারছেন না, শুভেন্দু অধিকারী কোন ক্ষেতের মূল্য? তিনি তার প্রতিশ্রুতি রাখবেন? তিনি আগামী দিনে রাজ্যের বিরোধী দলনেতা থাকবেন কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন আছে, আর তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এইরকম ভাবে মানুষের কাছে একটা হাস্যকর জায়গায় পৌঁছে যাচ্ছে বিজেপি। কখনো বলা হচ্ছে অমুক তারিখে সরকার পড়ে যাবে, কখনো বলা হচ্ছে এসআইআর হয়ে 1,25,00,000 মানুষের নাম বাদ যাবে। কি করে জানলেন শুভেন্দুরা 1,25,00,000 মানুষের নাম বাদ যাবে?
তাহলে কি নির্বাচন কমিশন তাদেরকে তথ্য লিক করছে? আসলে এইসব বলে হাওয়া গরম করে লাভ নেই কিছু। পশ্চিমবঙ্গে এসআইআর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিজেপি। কারণ পশ্চিমবঙ্গে যাদের নাম বাদ যেতে পারে, সম্ভাবনা আছে, তারা হচ্ছেন বাংলাদেশ থেকে আসা কিছু মানুষ। তারা রাজবংশী হতে পারেন, তারা মতুয়া হতে পারেন। তো এই মানুষগুলোই কিন্তু মানে তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা। আর এই মানুষগুলো বেশিরভাগ না, 99.99% হচ্ছে হিন্দু, এবং তারা গত বেশ কয়েকটা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে। এবং এই জিতিয়ে দেওয়ার ফলে বিজেপি কিন্তু বেশ রমরমা জায়গায় পৌঁছে গিয়েছিল মতুয়া রাজবংশী অধ্যুষিত অঞ্চলে উত্তরবঙ্গে। এবার তারা এখনো পর্যন্ত নাগরিকত্ব পাননি, 300 না 350 লোক মতো নাগরিকত্ব পেয়েছে মাত্র। অথচ বিজেপি এই মতুয়াদের ভোট ঢেলে পেয়েছিল। যে মতুয়াদের ভোট তারা ঢেলে পেয়েছে, যে রাজবংশীদের ভোট ঢেলে তারা পেয়েছে, সেই মতুয়া রাজবংশীদের নাগরিকত্বটুকু দিতে পারেনি। এখন আবার এসআইআর করে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই বিজেপি। ফলে এই মানুষগুলোর মনে একটা অনাস্থা তৈরি হয়েছে বিজেপির জন্য। এবং আপনারা নিশ্চিত জানেন যে এই যে উত্তর 24 পরগনা বলুন, তারপরে নদিয়ার কিছু অংশ বলুন, বা কুচবিহার, দিনাজপুর, এইসব অঞ্চলে যারা আছেন রাজবংশী এবং মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু আশঙ্কায় ভুগছেন। আর বিজেপি তাদের আশঙ্কায় রেখে তাদের ভোটটা পাবে, এই আশা করাটাও বিজেপির পক্ষে ভুল। কারণ বিজেপিকে আর ভরসা করা যায় না। এছাড়াও বামেদের যে 22.5% ভোট পেয়ে বিজেপি পুষ্ট হয়েছিল, বামেদের সেই 22.5% ভোটের অনেকটাই বামেতে ফিরে যাচ্ছে। কারণ একটাই, কারণ যে বামেরা ভেবেছিল আগে রাম পরে বাম, সে বামেরা বুঝে গিয়েছে এই রামকে দিয়ে অন্তত পশ্চিমবাংলার তৃণমূলকে সরানো যাবে না। কারণ এই রাম বলতে আপনি যদি শুভেন্দু অধিকারীর রাম ভাবেন, আপনি যদি দিলীপ ঘোষের রাম ভাবেন, আপনি যদি বহুত্ববাদী শ্রমিক ভট্টাচার্যের রাম ভাবেন, ভুল করবেন। এ রাজ্যে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হবে না। এ রাজ্যে রাম রাজত্ব চালাতে বাঙালি দেবে না। বাঙালি কিন্তু মানে বেসিক রক্তে বাঙালির অসাম্প্রদায়িকতা রয়েছে। সেই বাঙালি কোনো সাম্প্রদায়িক দলকে ক্ষমতায় আনবে না। তাই যে বামপন্থীরা ভেবেছিলেন যে রামকে ভোট দিয়ে আগে রামকে আনি, তারপরে রাম সরিয়ে আমরা আবার ফিরব, সেই গুড়ে বালি। বোঝাই যাচ্ছে যে এই রাম 50-এর বেশি আসন পাবে না। তো যে দলটা হারতে চলেছে তাদের মানুষ ভোট দেবে কেন? বরং তিনি যে দল থেকে মানে এসে বিজেপিকে জেতানোর চেষ্টা করেছিলেন, তিনি সেই দলেই ফিরে যাবেন। সেই দল জিতুক হারুক যাই হোক, অন্তত আদর্শটা তো বজায় থাকবে। এইরকম একটা জায়গায় পৌঁছে গিয়েছে বাংলার বিজেপি। আর এই ত্রিকোণ লড়াই, বিজেপির মধ্যে ত্রিকোণ লড়াই, যে লড়াইটা সামনে দেখতে পান না, যে লড়াইটা ভেতরে ভেতরে চলে, যে রেশারেশিটা চলে, কখনো কখনো প্রকাশ্যেও এসে যায়। শ্রমিক ভট্টাচার্য নির্বিবাদী মানুষ, তিনি হয়তো এই লড়াইয়ের মধ্যে নেই, কিন্তু শ্রমিক ভট্টাচার্য বাদে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর যে মানে লড়াই, একটা রেশারেশি, সেটা তো সাদা চোখে দেখা যায়। এই সাদা চোখে দেখা যাওয়া লড়াইকে মিটিয়ে আগামী 6-7 মাসের মধ্যে বিজেপি ঐক্যবদ্ধভাবে লড়তে পারবে কিনা, বা তাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়ার একটা পরিসর তৈরি করে দিতে পারবে কিনা কেন্দ্রীয় নেতৃত্ব, সেটাও কিন্তু এখন প্রশ্নের মুখে। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গিয়েছে এই বিজেপিকে দিয়ে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন লৌহ মানবীকে সরানো অসম্ভব। বিজেপি বুঝে গিয়েছে যে পশ্চিমবঙ্গে তারা আসবে না, তাই পশ্চিমবঙ্গের প্রতি তাদের আগ্রহও কম। হ্যাঁ, নিয়ম রক্ষা করতে তারা আসবেন, সভা করবেন, সমিতি করবেন, কিন্তু গত যে প্রধানমন্ত্রী সভা করে গেলেন দুটো, সেই সভায় লোকজনের সংখ্যা এত কম হয়েছিল, তারা বুঝে গিয়েছেন যে পশ্চিমবাংলায় বিজেপি পায়ের তলার মাটি সরে গিয়েছে। ফলে পশ্চিমবাংলার প্রতি তাদের আগ্রহ কমে গিয়েছে। যে সতপাল মালিক বলেছিলেন, প্রয়াত রাজ্যপাল সতপাল মালিক বলেছিলেন পশ্চিমবঙ্গে ট্রাকে ট্রাকে টাকা পাঠানো হয়েছিল ভোট জেতার জন্য, সেই ট্রাকে ট্রাকে টাকা তো ছেড়ে দিন, পশ্চিমবঙ্গ বিজেপিকে আর আর্থিকভাবে কতটা সহায়তা করবে কেন্দ্রীয় বিজেপি, সেটাও কিন্তু প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় বিজেপির অভ্যন্তরে। কারণ এদের জন্য টাকা দেওয়া মানে ভস্যে ঘি ঢালা, এটা মনে করছেন অনেক কেন্দ্রীয় নেতৃত্বের অনেক লোকজন। আমরা এই নিয়ে আর বিস্তারিত বলবো না। আপনারা বুদ্ধিমান দর্শক, আপনারা অনুরোধ করেছেন যে অনুষ্ঠান ছোট করতে, ক্রিস্প করতে। আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটাকে ছোট করে আনার, অল্প সময়ের মধ্যে যত বেশি কথা বলা যায় ততটুকু বলে শেষ করলাম আজকের অনুষ্ঠান। দীপাবলি সবার ভালো কাটুক। নমস্কার।